ওকে, তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে প্রিন্ট আউট এবং স্ক্যানিং। তো সবার ফার্স্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে স্ক্যানিং জিনিসটা কি সেটা আমাদের লিখতে হবে। তার সাথে সাথে লিখতে হবে স্ক্যানার এই জিনিসটা কি, এবং স্ক্যানিং এবং স্ক্যানারের প্রসেসটা করতে হবে। তার সাথে স্ক্যানারের ছবি আমাদের শিখতে হবে। তো যেহেতু এটা ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো আমি পরপর এখানেই যা লেখার লিখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে ভিডিও দেখে দেখে স্লো মোশনে লেখার টাইমটা তোমরা পেয়ে যাবে। তো সবার ফার্স্ট আমি স্ক্যানারের ছবিটা দেখাই, যেটা তোমাদেরকে খাতাতে লিখতে হবে এবং সাথে আঁকতে হবে। কি ছবি? না, এটা হচ্ছে স্ক্যানারের ছবি। এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে, যেখানে একটা সিম্পল ভাবে আমরা স্ক্যানারটা এঁকেছি। আর এই স্ক্যানারটা আঁকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি না, এইটা হচ্ছে কভার। কার কভার? না, স্ক্যানারের কভার। এটা হচ্ছে পাওয়ার কেবিল। পাওয়ার কেবিলটার কাজ কি? স্ক্যানারটাকে কারেন্ট দেওয়া বা পাওয়ার দেওয়া। এটার নাম হচ্ছে ইউএসবি কানেক্টর। ইউএসবি কানেক্টরের কাজ কি? আমাদের স্ক্যানারের সাথে আমাদের কম্পিউটারটাকে কানেক্ট করা। নেক্সট পাওয়ার বাটন। পাওয়ার বাটনের কাজ কি? না, আমাদের স্ক্যানারটাকে অন করা। কারণ আমি স্ক্যানারের পাওয়ার কানেক্ট করলাম, কিন্তু স্ক্যানার যদি অন না করি তাহলে তো আমরা চালাতে পারবো না। লাস্ট হচ্ছে স্ক্যানিং এরিয়া। তো এই কটা পয়েন্ট, টোটাল 5টা পয়েন্ট মনে রাখতে হবে। এই যে পার্টিকুলার যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এটা হচ্ছে স্ক্যানারের পাওয়ার বাটন। যে পাওয়ার বাটনটা এতটাই ছোট করে আঁকা হয়েছে, ফলে বোঝা যাচ্ছে না যে পাওয়ার বাটনটা কেমন দেখতে। তার জন্য আমরা পাওয়ার বাটনটাকে আলাদা করে এখানে এঁকেছি। তো আমাদের এইখানটায় যেটা আছে সেটাই হচ্ছে এটা। ওকে, তো তোমরা যখন বাড়িতে আঁকবে, তখন এই পার্টিকুলার এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা তোমরা বাড়িতে আঁকতে হবে। অর্থাৎ যে ছবিটা এখন তোমরা সামনে দেখছো, এটাকে তোমাদেরকে বাড়িতে আঁকতে হবে। কারণ তোমাদের স্ক্যানিং এর ড্রয়িং যদি এক্সামে আসে, তোমাদেরকে এটাকে আঁকতে হবে। ওকে, উইথ লেভেল এই নামগুলো সাথে করে। পরে আসছি প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্নে আমি যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ স্ক্যানিং। হোয়াট ইজ স্ক্যানিং বলতে স্ক্যানিং কি? তাহলে স্ক্যানিং আর স্ক্যানার দুটো কিন্তু আলাদা কথা। স্ক্যানিংটা কি? না, স্ক্যানিং is a process that helps us to scan any document and using scanning we can convert hard copy to soft copy। সমস্ত কাকে বলে কি এগুলো আমাদের ইংলিশেই লেখা থাক। যদি তোমার মনে হয় যে আমি পরীক্ষার সময় ইংলিশে লিখতে পারবো না, বাংলা যেটা বুঝেছি সেটা লিখবো, লিখতে পারো, তাতে তোমার 1 নম্বরও কাটা হবে না, তুমি ফুল মার্কসটাই পাবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো আমি ইংলিশে রেডি করবো, তো খুবই ভালো। তো স্ক্যানিং ইজ এ প্রসেস। স্ক্যানিং হলো একটা পদ্ধতি দ্যাট হেল্পস আস, যেটা আমাদের সাহায্য করছে টু স্ক্যান এনি ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে স্ক্যান করার জন্য। এন্ড ইউজিং স্ক্যানিং, স্ক্যানিং ইউজ করে মানে এই মেথডটা ইউজ করে উই ক্যান কনভার্ট, আমরা কনভার্ট করতে পারছি। কাকে? না, হার্ড কপিকে সফট কপিতে কনভার্ট করতে পারছি। হার্ড কপি বলতে আমরা এর আগে ক্লাসে শিখেছি প্রিন্ট আউট করার সময়, যে হার্ড কপি কি? না, যেগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারছি, অর্থাৎ হাত দিয়ে ধরতে পারছি, সেগুলো হচ্ছে হার্ড কপি। আর সফট কপি বলতে যেগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা ডাইরেক্ট তাকে টাচ করতে পারছি না, তার নাম হচ্ছে সফট কপি। তো এই যে হার্ড কপি কে সফট কপিতে কনভার্ট করে
কোন পদ্ধতি? স্ক্যানিং পদ্ধতি। পরের প্রশ্ন, হোয়াট ইজ স্ক্যানার? স্ক্যানার কাকে বলে বা স্ক্যানার কি? তাহলে কি হবে? স্ক্যানার ইজ এ অ্যান পুট ডিভাইস দ্যাট কনভার্টস হার্ড কপি টু সফট কপি। ঠিক আছে, তাহলে স্ক্যানার হচ্ছে একটা কি, ইনপুট যন্ত্র, যেটা কনভার্ট করে হার্ড কপিকে সফট কপিতে। তাহলে এটা হচ্ছে স্ক্যানার। তাহলে আমাদের স্ক্যানিং কি আর স্ক্যানার কি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের স্ক্যানার থেকে থিওরি বলতে তিনটে কোশ্চেন আর একটা ড্রয়িং। তিনটে কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্ক্যানিং কি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্ক্যানার কি, থার্ড কোশ্চেন হচ্ছে স্ক্যানিং করার পদ্ধতি, যেটা আমরা এখন দেখব। আমি স্টেপ বাই স্টেপ কম্পিউটারে করছি, তোমরা যখন ভিডিওটা দেখে পরে যদি নোট করো খাতাতে, ওই স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলবো সেভাবেই খাতাতে নোট করবে। ঠিক আছে, এটা বাংলাতে হলে বাংলাতে নোট করবে, ইংলিশ হলে ইংলিশে নোট করবে, কোনো সমস্যা নেই, কিন্তু স্টেপ বাই স্টেপ নোট করতে হবে। আর এছাড়া আরেকটা ড্রয়িং, সেটা হচ্ছে স্ক্যানারের ড্রয়িং। ওকে, পরের প্রশ্ন, সেটা হচ্ছে প্রসেস অফ স্ক্যানার, মানে স্ক্যানারের পদ্ধতি, যেটা আমি এক্ষুনি বললাম, স্ক্যানার প্রসেস অফ স্ক্যানিং, সরি, প্রসেস অফ স্ক্যানিং। তাহলে স্ক্যানিং করার পদ্ধতি। তাহলে আমরা যে স্ক্যানিং করার পদ্ধতিটা লিখব বা দেখব, এই পদ্ধতিটা আমরা যখন দেখছি তখন তো পর 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 করতে থাকছি, কিন্তু কম্পিউটার ছাড়া যখন আমরা খাতাতে লিখব তখন আমাদের স্টেপ বাই স্টেপ লিখতে হবে। প্রথম স্টেপ কি করে লিখবে? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো ফার্স্ট স্টেপটা এখানে মেনশন করলে, স্টেপ ওয়ান পুরো ভাষায় লিখলে স্টেপ ওয়ান দিয়ে এরকম ডট ডট দিলে, দিয়ে স্টেপ ওয়ান যেটা আছে সেটা তোমরা এই হেডিংটাকে এখানে আন্ডারলাইন করলে, মানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে পুরোটাকে আন্ডারলাইন করলে, করে স্টেপ ওয়ানটা কি সেটা এখানে একটা একটা করে লিখছো আর অ্যারো দিয়ে দেখাচ্ছ, আবার একটা লিখছো আবার একটা অ্যারো দিয়ে দেখাচ্ছ, এভাবে স্টেপ ওয়ানটা হয়ে গেলে আবার স্টেপ টু দিয়ে আবার তার নামটা ব্র্যাকেটে হবে। এভাবে তোমরা কিন্তু খাতাতে নোট করবে, পরীক্ষার সময়ও এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, তবেই পুরো ফুল মার্কসটা পাবে। ঠিক আছে, তো আমি স্টেপ গুলো এখানে লিখে দিচ্ছি 1 2 3 করে। স্টেপ ওয়ান হচ্ছে TURN, টার্ন অন দ্য, SCANNER, স্ক্যানার। ফার্স্ট স্টেপ হচ্ছে টার্ন অন দ্য স্ক্যানার। সেকেন্ড স্টেপ হচ্ছে টার্ন অন দ্য, টার্ন অন না, এটা আমরা লিখবো রান বা ওপেন, ওপেন দ্য সফটওয়্যার, ওপেন দ্য সফটওয়্যার। থার্ডে লিখবো, থার্ড যে স্টেপ করে লিখবো অ্যারেঞ্জ অ্যান্ড সেভ দ্য ফাইল, অ্যারেঞ্জ অ্যান্ড সেভ দ্য ফাইল। আর 4 নাম্বার স্টেপ লিখবো ক্লোজ দ্য অল উইন্ডোজ, সমস্ত উইন্ডোকে ক্লোজ করব। তাহলে প্রথম স্টেপ কি? টার্ন অন দা স্ক্যানার। তাহলে স্ক্যানারটাকে আমরা অন করব কি করে? হ্যাঁ, তো স্ক্যানার অন করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যানারটাকে আমাদের অন করতে হবে। তো জাস্ট আমাকে একটু টাইম দাও, আমি স্ক্যানার অন করাটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি।
Just give me 1 minute. এতে তো জুম নেই মনে হচ্ছে। হুম। জুম নেই। ঠিক আছে। এটা কি দেখাচ্ছে? কানেক্টিং জয়েন্ট। জয়েন নিয়েছে। আচ্ছা। তো আমরা সবার আগে কি করছি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্ক্যানারের সুইচটা অন করা। ঠিক আছে, এই যে স্ক্যানারের যে সুইচটা দেখতে পাচ্ছি এখানে, সবার ফার্স্ট কাজ এই স্ক্যানারের সুইচটাকে অন করা। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্যানার সুইচ অলরেডি অন করা আছে, তাই না? স্ক্যানারের সুইচ অলরেডি অন আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্ক্যানারের পাওয়ার বাটনটাকে প্রেস করা। তাহলে এই যে হচ্ছে পাওয়ার বাটন, আমরা যখন এই পাওয়ার বাটনটাকে প্রেস করব তখন কি হবে? আমাদের স্ক্যানারটা অন হবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট স্টেপ, স্ক্যানারের সুইচ অন করা। সেকেন্ড হচ্ছে স্ক্যানারের পাওয়ার বাটনটাকে প্রেস করা। আর থার্ড পয়েন্ট হচ্ছে স্ক্যানারটা কোন কোম্পানি আর তার সিরিয়াল নাম্বার কি সেটা দেখা। তাহলে স্ক্যানারটা কোন কোম্পানি ভালো করে দেখো, এইচপি ইংট্যাঙ্ক। তাহলে এর সিরিয়াল নাম্বার হচ্ছে এইচপি ইংট্যাঙ্ক। তাহলে যে কোনো স্ক্যানার আমরা যখন তাকে দিয়ে স্ক্যান করব, আমাকে কিন্তু এইটা অবশ্যই নোট করতে হবে যে স্ক্যানারটার সিরিয়াল নাম্বারটা কি। তার কারণটা হচ্ছে, তার কারণটা একটাই, যদি আমরা সিরিয়াল নাম্বারটা না দেখি, সেক্ষেত্রে ধরো তুমি একটা কোম্পানিতে গিয়েছো, সেই কোম্পানিতে অন্য কোনো মানে ধরো তুমি ডিএলএফ কিংবা তুমি উইপ্রোতে তুমি কাজের জন্য জয়েন করেছো। সেখানে ধরো এইচপি স্ক্যানার লাগানো নেই, সেখানে স্যামসাং এর স্ক্যানার লাগানো আছে। তাহলে তুমি তো, আমি যদি এখান থেকে এইচপি শিখিয়ে দিই, তাহলে তুমি তো ওখানে গিয়ে খুঁজেই পাবে না এইচপি কোথায়, তাই না? ফলে বিভিন্ন বিভিন্ন কোম্পানি হতে পারে স্ক্যানার। ফলে তুমি তো কখনো আইডেন্টিফাই করতে পারবে না যে তোমার যে স্ক্যানারটা ওটা কোন কোম্পানির স্ক্যানার, বা তোমার স্ক্যানারটা কি, মানে তার সিরিয়াল নাম্বার কি। ওই জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের স্ক্যানারের সিরিয়াল নাম্বারটা দেখা। তাহলে স্ক্যানারের সিরিয়াল নাম্বারটা যদি আমি দেখি, সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে স্ক্যানারের নাম কি আর তার সিরিয়াল নাম্বার কি। কারণ যখন আমরা কম্পিউটার থেকে তার সিরিয়াল নাম্বারটা খুঁজবো, তখন এই নাম আর নাম্বারটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা ছাড়া আমি অন্য জায়গায় ক্লিক করলে হবে না, কারণ অন্য অন্য জায়গায় চলে যাবে। তো তোমরা ফার্স্ট স্টেপ যেটা লিখবে, ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের লিখতে হবে সেটা, যেটা তোমরা ফার্স্ট স্টেপ লিখবে সেটা হচ্ছে এই যে টার্ন অন দা, এটা পয়েন্ট করলে, পয়েন্ট করে প্রথম লিখবে সুইচ অন ফ্রম দা সুইচ বোর্ড। বাংলায় সুইচ বোর্ড থেকে সুইচ অন করলাম, অ্যারো দিয়ে অর্থাৎ তীর চিহ্ন দিয়ে লিখবে প্রেস স্ক্যানার পাওয়ার বাটন টু টার্ন অন দা স্ক্যানার। তাহলে এটা হয়ে গেল তোমার ফার্স্ট স্টেপ। কেন ব্র্যাকেট দেবে? তুমি ফার্স্টে কি করছো, ফার্স্টে এখানে স্টেপ ওয়ান লিখছো। স্টেপ স্টেপ ওয়ান করার পর তুমি এখানে লিখছো ব্র্যাকেটের মধ্যে ওই যে যেটা এক্ষুনি হলো টার্ন অন, যেটা ওখানে লেখা ছিল। তারপর এখানে লিখবে সুইচ বোর্ড থেকে সুইচ অন করব, দিয়ে হয়ে গেলে অ্যারো, তারপর আবার স্ক্যানারের পাওয়ার বাটন প্রেস করব, দিয়ে অ্যারো, তারপর লিখবে স্ক্যানারের মডেল নাম্বারটাকে দেখবো, বাস হয়ে গেল। এবার স্টেপ টু। এবার স্টেপ টু, তাহলে স্টেপ টু কি আছে? স্টেপ টু হচ্ছে ওপেন সফটওয়্যার। তো স্ক্যানার অন হয়ে যাওয়ার পর, আচ্ছা ওর পর আর একটা আছে, ওর পর আর একটা আছে। সেটা হচ্ছে আমরা ক্যামেরা অফ করে দিয়েছি, দেখানো হয়নি, জাস্ট বলে দিচ্ছি, তোমরা মনে রাখতে পারবে, এমন কোনো টাফ ডিফিকাল্ট কিছু না। সেটা হচ্ছে যখন এখানে লিখছো যে স্ক্যানারের পাওয়ার বাটন অন করব, তারপরে তোমাকে লিখতে হবে স্ক্যান করা ডকুমেন্টটিকে স্ক্যানারের মধ্যে রাখবো। মানে তোমাকে স্ক্যান করতে গেলে তো স্ক্যানারের ঢাকনাটা তুলতে হবে। স্ক্যানারের ঢাকনাটা উপরে কভারটা তুলে তুমি এখানে রাখবে, তবে তো তুমি জিনিসটা স্ক্যান করতে পারবে। একদমই কভারটা তুলবে। দ্যাট সেন্স কি হচ্ছে, এই যে তুমি যদি একটা স্ক্যানিং করতে চাও, তাহলে তোমাকে তো ডকুমেন্টে এখানে রাখতে হবে।
তাহলে এই কভারটাকে তোমাকে চাগিয়ে তুলতে হবে, তারপর তুমি এখানে ডকুমেন্টটা রাখতে পারবে। তো এটা কিন্তু আমাদের ওই এই সময় বলে দিতে হবে, মানে ওই এই পয়েন্টের পরে বলে দিতে হবে, মানে স্টেপ ওয়ানে ওটাকে মেনশন করতে হবে। হয়ে গেল। সুলতানা, বুঝতে পেরেছো স্টেপ ওয়ান? হ্যাঁ স্যার, আচ্ছা। কিন্তু তাও কিছুটা আনক্লিয়ার আছে। আমি যখন আপনার কাছে যাবো আরেকবার ওই হুম। জায়গাটা এ করে নেবো। নেক্সট হচ্ছে মানে ওপেন দ্য। প্রথমে হচ্ছে বলো। কেটে কেটে আসছে মাঝে মধ্যে, মানে সুইচ বোর্ডে সুইচটা অন করলাম, দেন সমস্যা তারপরে নেই, পাওয়ার তুমি বাটন প্রেস। সাউন্ড কাটছে, এটা তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। পরে যখন তোমার ভিডিওটা আচ্ছা, দিয়ে দেবো, তুমি ভিডিওটা একবার সেকেন্ড বার একবার রিক্যাপ করে নেবে, তখন দেখবে জিনিসটা সব ক্লিয়ারলি তুমি বুঝতে পেরে যাচ্ছ। ওই মডেল নাম্বার না বললেন যেটা স্ক্যানারের, ওই পোর্শনটা ঠিক ক্লিয়ার হয়নি। মানে তুমি একটা স্ক্যানার যদি, মানে কোন একটা অফিসে ধরো সাপোজ তুমি একটা গেলে, তো অফিসে যাওয়ার পর তুমি কি করবে, তোমার সেই অফিসে কোথায় কোথায় কি কি স্ক্যানার আছে সেটা তুমি জানবে না। ফলে তোমাকে যদি হুম। অফিসের ম্যানেজার বলে যে এই স্ক্যানারের মেশিন থেকে কোনো ডকুমেন্ট স্ক্যান করো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে তো প্রথমেই দেখতে হবে যে ওই মেশিনটার নাম কি, নাহলে আমি কম্পিউটারের মধ্যে তাকে খুঁজে পাবো না, তাই না? তাহলে নামটা আচ্ছা, তুমি কি হ্যাঁ। করে বুঝবে? তার জন্য তোমাকে স্ক্যানারের গায়ে লেগে থাকা, মানে লেখা থাকা যে নামটা, সেটা তোমাকে ফলো করতে হবে। তবেই গিয়ে তুমি বুঝতে পারো যে আচ্ছা এই নামটা স্ক্যানারের গায়ে লেখা আছে, তাহলে আমি এই নাম দিয়ে যদি কম্পিউটার ভিতরে খুঁজি তাহলে পাবো, তাই না? এটাকে বলছে স্ক্যানারের হ্যাঁ, মডেল নাম্বার। তো আমরা যখন স্ক্যানার ওকে। অন করব, অন করার পরে আমি দেখে নেবো তার মডেল নাম্বারটা কি আছে, না হলে আমি কম্পিউটারের ভিতরে তাকে খুঁজে পাবো না। হ্যাঁ, বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ, এবার হ্যাঁ। স্টেপ টু এ যাচ্ছি, যেটা হচ্ছে ওপেন সফটওয়্যার। তাহলে সফটওয়্যার ওপেন করার প্রসেস কি? ফার্স্ট তোমাকে স্টার্ট বাটনে লেফট ক্লিক করতে হবে। ফার্স্ট কাজ স্টার্ট বাটনে লেফট ক্লিক। যখনই তুমি স্টার্ট বাটনে লেফট ক্লিক করবে, তখন তোমাকে ওই যে মডেল নাম্বারটা আমরা দেখেছি সেই মডেল নাম্বারের কোম্পানিটাকে খুঁজবো। তাহলে এটা কি কোম্পানি দেখেছিলাম? এইচপি। তো আমরা স্ক্রল করে করে দেখছি এইচপি কোথায় আছে, এই যে এইচপি, ক্লিক করলাম। এবার মডেল নাম্বার কি ছিল? ইং ট্যাঙ্ক। এই যে দেখো ইং ট্যাঙ্ক লেখাটা চলে এসেছে। বোঝা গেছে? তাহলে আমি যদি মডেল নাম্বার না দেখতাম, তাহলে এখানে দুটো মডেল আছে, একটা আছে এটা, একটা আছে এটা, একটা আছে এটা, এইচপি স্মার্ট। একদমই কানেক্ট করলে এখানে মডেল নাম্বার গুলো চলে আসে। তাহলে এইচপি তিনটে মডেল, তিনটেই দিয়ে দিয়েছে। তো আমি যদি অন্য কিছুতে ক্লিক করি, কাজ হবে না। যার জন্য আমি বললাম মডেল নাম্বারটা অবশ্যই দেখতে হবে। তাহলে মডেল নাম্বার ছিল এইচপি ইং ট্যাঙ্ক। তো আমরা ইং ট্যাঙ্ক এই পেয়ে গেছি। লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এটা ওপেন হয়ে গেল। তারপর আমরা স্ক্যানে লেফট ক্লিক করলাম। তাহলে ফার্স্ট স্টেপ কি ছিল? স্টার্ট বাটন লেফট ক্লিক, তারপরে ছিল কোম্পানিতে লেফট ক্লিক, তারপরে ছিল মডেল নাম্বারে লেফট ক্লিক। লেফট ক্লিক করার পরে গিয়ে আমাদের কোথায় ক্লিক করতে হবে? লেফট ক্লিক করার পর আমাকে স্ক্যান অপশনে লেফট ক্লিক করতে হবে। যখনই স্ক্যানে লেফট ক্লিক করলাম, তখন আমাদের এই পরের যে স্টেপ, সেটা হচ্ছে স্ক্যান ডকুমেন্ট অর ফটো, এটাতে লেফট ক্লিক করতে হবে। মানে আমি আগে স্ক্যানে লেফট ক্লিক করেছি, স্ক্যানে লেফট ক্লিক করার পর এইটা এসছে, এবার স্ক্যান ডকুমেন্ট অর ফটোতে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করা মাত্র আমার, আচ্ছা স্ক্যানারটা অন নেই, অন করে দেই নাহলে হবে না। অন করলাম, এবার খুলবে। এখনো কি দেখাচ্ছে? নট ফাউন্ড। স্ক্যানার অন না করলে কিন্তু এই নট ফাউন্ডটা দেখাবে। নট ফাউন্ড মানে স্ক্যানার অন নেই। তো অন এবার করলাম, তো আমি এবার স্ক্যানারটা অন করছি, তাও সেম সমস্যা দেখাচ্ছে, নট ফাউন্ড। আচ্ছা আমরা একবার ক্লোজ করে আর একবার করি। এইচপি ইং ট্যাঙ্ক স্ক্যান, স্ক্যান ডকুমেন্ট, সেম সমস্যা দেখাচ্ছে, স্ক্যানার নট ফাউন্ড। পেজ না, এটা স্ক্যানারের দুটো দুটো স্ক্যানার এ করার অ্যাটাচ করা আছে, তো কম্পিউটার ওটা বুঝে উঠতে পারছে না। তো যদি সেরকম আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো যখন আমরা স্ক্যানার ডকুমেন্ট আর ফটোতে লেফট ক্লিক করব, লেফট ক্লিক করা মাত্র আমাদের এই ধরনের একটা ইয়ে খুলবে, এইচপি এই ধরনের লোড নেবে। ঠিক আছে, ওই নট ফাউন্ড যেটা দেখাচ্ছে, যার জন্য আমি শর্টকাটে খুললাম। তো তোমাদের পরীক্ষার সময় নট ফাউন্ড দেখাবে না, তার আগে আমি এই যে প্রবলেমটা হচ্ছে আমি সলভ করে দেবো তোমাদের। মোটামুটি স্টার্ট বাটনে গিয়ে লেফট ক্লিক করবে, মডেল নাম্বারে লেফট ক্লিক করবে, স্ক্যানে লেফট ক্লিক করবে, স্ক্যানে ডকুমেন্ট অর ফটোতে যে লেফট ক্লিক করবে,
সঙ্গে সঙ্গে তোমাদের এভাবে লোড নিয়ে স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়া পর্যন্ত যে স্টেপটা, তাকে বলছি ওপেন সফটওয়্যার। ঠিক আছে, এবার অ্যারেঞ্জ এন্ড সেভ দ্য ফাইল। তাহলে অ্যারেঞ্জ এন্ড সেভ দ্য ফাইল মানে কি, আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো আমাকে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে, ভালো করে জিনিসটা লক্ষ্য করবে, একটা হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ, আর একটা হচ্ছে সেভ অ্যাজ জেপিজি। মানে আমি এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারি বা ছবি আকারে সেভ করতে পারি। তাহলে যদি পিডিএফ আকারে সেভ করি তাহলে পিডিএফ এ লেফট ক্লিক করব, ছবি আকারে সেভ করলে ছবিতে লেফট ক্লিক করব। বোঝা গেছে? তো লেফট ক্লিক করার পর যেটা চাই, সেখানে লেফট ক্লিক করার পর স্ক্যানের উপর লেফট ক্লিক করতে হবে। একদমই না। এই দুটোর মানে হচ্ছে, তুমি যদি মনে করো আমি যে ডকুমেন্টটা সেভ করব, ওই সেভটা ছবি আকারে হবে। ছবি আকারে সেভ কখন হয়? সিগনেচার, কারোর পাসপোর্ট সাইজ ছবি, এইগুলো ছবি আকারে সেভ হয়। আর পিডিএফ আকারে কোনগুলো সেভ হয়? আধার কার্ড, ব্যাংকের বই, রেজাল্ট, এগুলো পিডিএফ আকারে সেভ হয়। তো আমি যে ধরনের ডকুমেন্ট এখানে দিচ্ছি, সেই ধরনের ডকুমেন্টটা আমাকে বুঝে সেটা আমাকে কি করতে হবে, ওখানে সিলেক্ট করতে হবে। তো আমি সাপোজ একটা ডকুমেন্ট ভিতরে দিয়েছি, তো আমি পিডিএফ আকারে সেভ করতে যাচ্ছি, তো পিডিএফ এ লেফট ক্লিক করলাম, করার পর স্ক্যানে লেফট ক্লিক করবো। ঠিক আছে, তাহলে আমি স্টেপ গুলো একবার রিক্যাপ করছি। ফার্স্ট কোথায় গিয়েছিলাম? স্টার্ট বাটনে, এইচপি, তারপরে মডেল নাম্বার, তারপরে গেছিলাম স্ক্যান, তারপরে গেলাম স্ক্যানে ডকুমেন্ট আর ফটো। যেই দিয়েছি তখন সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই ধরনের একটা বক্স ওপেন হয়ে গেছে। এই ধরনের বক্স ওপেন হয়ে যাওয়ার পর তারপর আমি কি করলাম, তারপর আমি পিডিএফ করব না ছবি করব সেটা আমি সিলেক্ট করলাম। যখন সিলেক্ট করলাম তারপরে কি করব, তারপরে স্ক্যান লেখাটার উপর আমাকে লেফট ক্লিক করতে হবে। যে স্ক্যান লেখাটার উপর লেফট ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের এটা প্রসেসিং দেখাচ্ছে, মানে আমাদের জিনিসটা স্ক্যান হচ্ছে। যখন আমাদের এটা স্ক্যান হচ্ছে, স্ক্যান হতে হতে একটা টাইমে আসবে যখন আমাদের ডকুমেন্টটা স্ক্যান হয়ে যাবে। কি করে বুঝবো স্ক্যান হয়ে গেছে? স্ক্যান হলে এখানে দেখাবে, শো করবে। একটু টাইম নিচ্ছে, টাইম নিক, জিনিসটা শো হোক। এই যে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ছোট বক্স এসে গেছে, তার মানে আমাদের স্ক্যান হয়ে গেছে। এবার এই বক্সে করব ডাবল ক্লিক, দুবার। ঠিক আছে, করার পর এই যে আমাদের ভিজিটিং কার্ড যেটা ভিতরে দিয়েছিলাম, সেটাকে আমি এবার এভাবে ক্রপ করব, যেটা আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পেন্ট সব জায়গায় আমরা শিখেছি বা শিখবো। ক্রপ করার পরে দেখছি এখানে কালারটা কেমন ঘোলা, তাই না? তো কালারটাকে ক্লিয়ার কি করে করব? এই অটো এক্সপোজারটার উপর লেফট ক্লিক করে, যেই লেফট ক্লিক করব সঙ্গে সঙ্গে কালারটা ক্লিয়ার এসে যাবে। তারপর সেভ অপশনে লেফট ক্লিক করব, ডেস্কটপে লেফট ক্লিক করব, ডেস্কটপে লেফট ক্লিক করার পর একটা নাম দেব। তো এখানে এই সেভ করাটা পেইন্টে যেভাবে সেভ করো তোমরা, সেম, অন্য কিছু না। তো আমরা ডেস্কটপে লেফট ক্লিক করলাম, করার পর আমরা এখানে নাম দিচ্ছি এ বি সি ডি বলে একটা নাম দিলাম, দিয়ে সেভ এর উপর লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমাদের ডকুমেন্টটা এই যে এবিসিডি নামে সেভ হয়ে গেল। এবার লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে ক্লোজ অল দ্য উইন্ডো। তো আমাদের ওটা কি ক্লোজ করব, সবার আগে এই যেটা সেভ হয়ে যেটা এসেছে এইটা, এটা ক্লোজ করব। তারপর স্ক্যানার টাচ ক্লোজ করব। তারপর স্ক্যানারে এই যে বড় যে অ্যাপ্লিকেশন যেখান থেকে আমি ওপেন করেছিলাম সেটাকে ক্লোজ করব, ক্লোজ। বাস, তাহলে আমাদের পুরো কমপ্লিট। তাহলে ফার্স্ট কি করলাম, স্ক্যানারটাকে টার্ন অন করলাম মানে চালালাম। তারপরে কি করলাম, সফটওয়্যারটা চালালাম। সফটওয়্যারটা কি করে চালালাম, স্টার্ট বাটনে লেফট ক্লিক করলাম, তারপর কি করলাম, এইচপি তে লেফট ক্লিক করলাম, তারপর সিরিয়াল নাম্বারে লেফট ক্লিক করলাম, তারপর স্ক্যানে লেফট ক্লিক করলাম, তারপর স্ক্যান এর ডকুমেন্ট আর ফটোতে লেফট ক্লিক করলাম। তারপর আমাদের সামনে আসলো জেপিজি না পিডিএফ, সেটা সিলেক্ট করলাম। তারপর স্ক্যান লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে জিনিসটা স্ক্যান হলো। যেই মাত্র স্ক্যান হয়ে গেল আমাদের সামনে সেটা এসে গেছে। এসে যাওয়ার পর আমরা সেখান থেকে ক্রপ করে নিলাম, মানে কেটে নিলাম। নেওয়ার পর সেটাকে সেভ করে দিলাম। সেভ যখন হলো তখন গিয়ে আমি
এই উইন্ডোটাকে ক্লোজ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের কি স্ক্যানিং। এটাকে বাংলায় লিখলে অ্যারো দিয়ে 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 স্টেপ বাই স্টেপ বাংলা লিখতে পারবে। যদি মনে করো আমি ইংলিশে লিখবো, স্টেপ বাই স্টেপ ইংলিশে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। যার যেমন মনের ইচ্ছা সেটা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবে, কিন্তু স্টেপ গুলো পারফেক্ট হওয়া চাই। ওকে। আচ্ছা সুলতানা, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা এবার আমরা যাব প্রিন্ট আউট পরের প্র্যাকটিক্যালে। তুমি কি এটা দেখবে নাকি বেরিয়ে যাবে? তো প্রিন্ট আউট আমি কি করে করব? তো আমরা, এটা তো হয়ে গেছে মোটামুটি, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এটাকেও ক্লোজ করলাম। তো আমি প্রিন্ট আউট ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, কারণ প্রিন্ট আউটের নোটস আমরা এর আগে ক্লাসে করিয়েছিলাম। তো প্রিন্ট আউট করার জন্য আমরা তিন ধরনের প্রিন্ট আউট শিখেছি। একটা হচ্ছে ফটো প্রিন্ট, পিডিএফ প্রিন্ট, ডকুমেন্ট প্রিন্ট, অনলাইন প্রিন্ট, চার ধরনের। তো ফটো প্রিন্ট, ধরে নিলাম এটা ছবি, এটা একটা ছবি, ছবির উপর আমরা রাইট ক্লিক করব, প্রিন্ট অপশনে লেফট ক্লিক করব, তারপর যে ধরনের আমার সাইজ চাই আমি সেখানে লেফট ক্লিক করব। যদি মনে হয় 10 কপি চাই, আমি এখান থেকে 10 কপি লিখবো, দিয়ে এখানে লেফট ক্লিক করলে ওরা 10 কপি রেডি করে দেবে। প্রিন্টের উপর লেফট ক্লিক করলে প্রিন্ট বেরোবে। এটা কি ছিল? ছবি ছিল। বেশ। নেক্সট পিডিএফ। পিডিএফ আমি একটা ওপেন করি, সাপোজ আমি একটা পিডিএফ ওপেন করলাম, আমি এক্ষুনি যে স্ক্যানটা করেছি সেটাই ওপেন করছি, এবিসিডি, এটা একটা পিডিএফ। তো পিডিএফ ওপেন করলাম। এবার কি করে প্রিন্ট করব? কন্ট্রোলের সাথে পি প্রেস করব। কন্ট্রোলের সাথে পি প্রেস করা মাত্র আমাদের এই ধরনের একটা পেজ চলে আসবে। আসার পর আমরা কটা পেজ লাগবে, মানে এই ধরনের জিনিস আমি কবার ছাপাতে চাই, যেটাকে আমরা কপি নামে চিনি, কটা কপি করব। যদি মনে হয় একটা কপি বের করবো তাহলে এক লেখা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় আমি 10 বার কপি করবো তাহলে এখানে পাশে 10 লিখে দেবো, তাহলে আমাদের 10টা কপি বেরোবে। যখন দেখছি সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, প্রিন্টে লেফট ক্লিক করলে সঙ্গে সঙ্গে পেজটা আমাদের বেরিয়ে আসবে। বেশ। তারপরে যাচ্ছি ডকুমেন্ট প্রিন্ট। ডকুমেন্ট প্রিন্ট কি করে করব? তার জন্য আমাকে একটা ডকুমেন্ট রেডি করতে হবে। সাপোজ বললাম এটা একটা ডকুমেন্ট যেটা আমি এমএস ওয়ার্ডে বানিয়েছি, কিংবা এটা একটা ডকুমেন্ট যেটা আমি এমএস ওয়ার্ডে বানিয়েছি। তো এই যে ডকুমেন্ট গুলো যেটা আমরা বানিয়েছি এটাকে ছাপাবো কি করে? তার জন্য আমরা ফাইলে লেফট ক্লিক করব, প্রিন্টে লেফট ক্লিক করব। করার পর এখানে কোন পেজটাকে ছাপাতে চাই, এখানে আমাদের কটা পেজ আছে নিচে দেখো লেখা আছে 1 থেকে 11, তাই না? নিচে এই জায়গাটা ফলো করবে। এখানে কি লেখা আছে এই জায়গাটাতে? 11টা পেজ আছে। 1 নাম্বার পেজে আমরা দাঁড়িয়ে আছি আর মোট 11টা পেজ আছে, তাই না? তাহলে এই যে 1 থেকে 11টার মধ্যে আমরা কোন পেজটাকে ছাপাতে চাই সেটার নাম্বার এখানে আমাকে লিখে দিতে হবে। যদি 1 নাম্বারকে ছাপাই 1 লিখবো, যদি মনে করি আমি 1 থেকে 5কে ছাপাবো তাহলে 1 থেকে 5, থেকে মানে মাইনাস, সবগুলোকে ছাপাবো। তাহলে আমি কিছু লিখবো না। যদি মনে করি সব 22কে ছাপাবো তাহলে কিছু লিখতে লাগবে না, না। তো এইভাবে আমাকে লিখে দিতে হবে, আর কিচ্ছু না। আমাকে এইখান থেকে পেজ সাইজ সিলেক্ট করতে হবে। তারপরে পেজ সাইজ মানে এটা লেখা আছে কি লেটার, লেটার মানে লেটার সাইজ, তো আমাকে এটা চেঞ্জ করতে হবে A4 এ, না হলে পেজ তো বেরোবে না। যেই A4 করে দেব সঙ্গে সঙ্গে আমাদের পেজটা বেরোতে শুরু হবে, কিন্তু যতক্ষণ আমি প্রিন্টে ক্লিক করব পেজ তো বেরোবে না। তাহলে আমি আর একবার জিনিসটা রিপিট করছি, ফাইলে লেফট ক্লিক, প্রিন্ট অপশনে লেফট ক্লিক, তারপরে গিয়ে পেজ নাম্বার সিলেক্ট করব, তারপর হ্যাঁ তারপর পেজ সাইজ সিলেক্ট করব, তারপর প্রিন্ট অপশনে সিলেক্ট করে লেফট ক্লিক করব, মানে প্রিন্ট অপশনে লেফট ক্লিক করব, সিলেক্ট বলতে লেফট ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার পেজ বেরোতে থাকবে। আর এখানে প্রিন্টার বলে একটা নাম লেখা আছে, প্রিন্টার মানে কোন প্রিন্টার থেকে আমি বের করতে চাই সেটা কিন্তু আমাকে মনে করে সিলেক্ট করতে হবে। কারণ আমার কম্পিউটারের সাথে টোটাল কটা প্রিন্টার কানেক্ট আছে? 1 2 3 4 5 6 7 8, ফলে 8টা প্রিন্টার কানেক্ট আছে। এবার আমি যদি ঠিকঠাক প্রিন্টারকে সিলেক্ট না করি, আমি যদি অন্য কিছুকে সিলেক্ট করি, ধরো এটাকে সিলেক্ট করলাম বা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এই প্রিন্টারটা আমার তো এখানে লাগানোই নেই কিন্তু অপশনে আছে, তাহলে আমার পেজ বেরোবে না। তো আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমি এইচপি থেকে বের করবো, যেক্ষুনি দেখলাম মডেল নাম্বার, এইচপি থেকে বের করব নাকি আমি অন্য কোনো প্রিন্টার থেকে বের করব। আর কিছু না, প্রিন্টে ক্লিক করলেই পেজ বেরিয়ে আসবে। আচ্ছা,
এবার লাস্ট পয়েন্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে অনলাইন প্রিন্ট। তো অনলাইন প্রিন্ট আমরা দেখে নেই। তার জন্য আমাদের অনলাইনে যে কোনো এক জায়গায় অন করতে হবে। তো আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে গেলাম, গিয়ে আমি যে কোনো একটা অনলাইন পেজ খুললাম। তো আমি ধরলাম এটা একটা অনলাইন পেজ। আমরা এখান থেকে কারোর নামে ফর্ম ফিল আপ করছি। ফর্ম ফিল আপ করার পর তার পেজটাকে আমি প্রিন্ট আউট করবো। ফর্ম ফিল আপ ধরো হয়ে গেল, ছাপাবো কি করে? তার জন্য কিবোর্ডে আমাকে কি করতে হবে? কিবোর্ডে আমাকে প্রেস করতে হবে CTRL, মানে কন্ট্রোল প্লাস পি। অর্থাৎ কিবোর্ডে আমাকে এই কন্ট্রোল প্লাস পিটাকে প্রেস করতে হবে। যেই মুহূর্তে আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস পি কে প্রেস করব, তখন কি হবে? আমাদের একটা প্রিন্ট আউটের জায়গা আসবে। এই প্রিন্ট আউটের জায়গা আসলো। এবার আমাকে এখান থেকে কি করতে হবে? এই পেজ জায়গাটা থেকে গিয়ে আমাকে কাস্টম করব। এক্সকিউজ মি। আর এখানে এত কটা পেজ আছে, কটা পেজ দেখো, 5খানা পেজ আছে। এই 5খানা থেকে আমি কোনটা ছাপাতে চাই, এখান থেকে আমি সেই নামটা লিখে দেবো। 1 নাম্বারকে ছাপাবো, নাকি আমি 3 নাম্বারকে ছাপাবো, কাকে ছাপাবো, সেই নাম্বারটা এখানে লিখে দেবো। আর যদি আমি কিছু না লিখি, তাহলে সবটা বেরোবে, ওই তখন যেটা বললাম। তারপর আর কিছু না, যদি মনে করো কালারিং বের করবে তাহলে এখান থেকে কালার, যদি মনে করো ব্ল্যাক এন্ড হোয়াইট বের করবে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর সবার উপরে প্রিন্টারের নাম, যেই প্রিন্টার থেকে আমি ছাপাতে চাই, শেষে গিয়ে প্রিন্টে ক্লিক করলে পেজ বেরিয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের স্ক্যানিং আর প্রিন্ট আউট চ্যাপ্টারের পুরো প্র্যাকটিক্যাল। ওকে, কোনো সমস্যা আছে এর মধ্যে? সুলতানা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। বেশ, তাহলে এটা গেল স্ক্যানিং আর প্রিন্ট আউট। নেক্সট হচ্ছে মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়াটা আমাদের দেখানোর জন্য জাস্ট আমি 5 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ আমাদের রেকর্ডটা যেটা হয়েছে এক্ষুনি 2 মিনিটের মধ্যে রেকর্ডটা কেটে যাবে। হ্যাঁ, তো টাইম দেখাচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড। তো আমি এটা কলটা ক্লোজ করছি, ক্লোজ করে রেকর্ডটাকে স্টোর করছি। স্টোর করে আবার তোমাকে একটা লিংক দিচ্ছি, এক্ষুনি একটা লিংক দেবো, সেই লিংকে জয়েন করবে, তাহলে মাল্টিমিডিয়াটাও একসাথে দেখিয়ে দিতে পারবো। ওকে, চলো, তাহলে এটা কলটা কাট করলাম। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এক্ষুনি যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখলাম স্ক্যানিং, তারপরে দেখলাম প্রিন্ট আউট। এবার আমরা যে প্র্যাকটিক্যালটা দেখবো তার নাম হচ্ছে মাল্টিমিডিয়া। সবার আগে বোঝো মাল্টিমিডিয়া জিনিসটা কি। মাল্টিমিডিয়া অ্যাকচুয়ালি কি? মাল্টিমিডিয়া কথার মানে হচ্ছে, মিডিয়া মানে মাধ্যম। মিডিয়া হচ্ছে একটা মাধ্যম। মাল্টি মানে কি? অনেক। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আমরা কি করে কোনো কিছু এন্টারটেনমেন্ট জাতীয় অ্যাক্টিভিটি করতে পারি কম্পিউটারের সাথে বা কম্পিউটার ব্যবহার করে, মাল্টিমিডিয়া চ্যাপ্টারে সেগুলো আছে। এন্টারটেনমেন্ট বলতে আনন্দ করা, মজা করা, বা আনন্দের সাথে সময় কাটানো। তাহলে মাল্টিমিডিয়া চ্যাপ্টারের মধ্যে আমরা কি শিখবো? কিভাবে আমরা বিভিন্ন উপায়ে কম্পিউটার ব্যবহার করে মজা করব বা আনন্দ করব। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ভিডিও চালানো, গান চালানো, আর গেম খেলা। যার মধ্যে অফিসিয়াল কাজের মধ্যে আমাদের লাগে ভিডিও আর গান, গেম খেলা তো লাগে না। ফলে আমরা গেমটার দিকে ফোকাস করব না, ইভেন আমরা গেম খেলাটা দেখাবো না। ক্লিয়ার? তো আমি ভিডিও আর গান কি করে হয় সেটা দেখাবো। এই ভিডিও আর গান, এদের মধ্যেও আবার পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ভিডিও অথবা গান, এগুলো দুটো ধরনের হয়। এক, যাকে বলা হয় অফলাইন মাল্টিমিডিয়া। দুই, যাকে বলে অনলাইন মাল্টিমিডিয়া। তাহলে মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া is a system that helps us to entertain using music,
ভিডিও অর ভিডিও গেমস। মাল্টিমিডিয়া হলো একটি পদ্ধতি যা ব্যবহার করে আমরা গান, ভিডিও কিংবা গেম খেলে আনন্দ সহিত সময় কাটাতে পারি। ক্লিয়ার? মাল্টিমিডিয়া কয় প্রকারের? দুই প্রকারের। আমাদের চ্যাপ্টার অনুযায়ী যা তার সংজ্ঞা অর্থাৎ যা ডেফিনেশন সেটাই পড়ছি, যা তার টাইপ সেটাই পড়ছি। তোমরা যখন আরো ডেপথে গিয়ে পড়বে, আরো উঁচু লেভেলের কোর্সে যাবে, তখন দেখবে আরো এর মধ্যে অনেক কিছু আছে। বুঝতে পেরেছো? যেমন ছোটবেলায় তোমরা শিখেছিলে পৃথিবীর আকার গোল, একটু বড় হয়ে শিখেছো পৃথিবীর আকার উম, কমলা লেবুর মতো, আর একটু বড় হয়ে শিখছো যে পৃথিবীর আকার জিওট আকৃতি, অর্থাৎ পৃথিবীর কোনো নির্দিষ্ট আকার নেই, যেখানে পাহাড় সেখানে উঁচু, যেখানে সমুদ্র বা গিরিখাত সেখানে নিচু। তো যত তোমরা কোনো কিছু নিয়ে গভীরে পড়াশোনা করবে, তত তার আরো ডেপথে গিয়ে শিখবে। তো আমাদের এই কোর্স অনুযায়ী আমরা মাল্টিমিডিয়া মানে যেটা সেটা বুঝলাম। আর মাল্টিমিডিয়ার দুটো ধরন কি কি? এক হচ্ছে অফলাইন মাল্টিমিডিয়া, এক হচ্ছে অনলাইন মাল্টিমিডিয়া। ক্লিয়ার? অনলাইন মাল্টিমিডিয়া কি না, ইন্টারনেটের সাহায্য নিয়ে, ইন্টারনেটের সাহায্য নিয়ে যে পদ্ধতিতে আমরা কোনো কিছুকে নেট থেকে সংগ্রহ করে থাকি বা নেটের মাধ্যমে আমরা কোনো এন্টারটেইন হয়ে থাকি, তাকে বলছে অনলাইন মাল্টিমিডিয়া। যেমন ইন্টারনেট ব্যবহার করে ছবি ডাউনলোড করা, ইন্টারনেট ব্যবহার করে ছবি কালেক্ট করা, কিংবা ইন্টারনেট ব্যবহার করে ভিডিও দেখা বা গান শোনা, এগুলো সব কার মধ্যে পড়ছে? অনলাইন মাল্টিমিডিয়া। আর অফলাইন মাল্টিমিডিয়া কি? অফলাইন মাল্টিমিডিয়া হলো সেই মাল্টিমিডিয়া যা ব্যবহার করে আমরা ডাউনলোড হয়ে থাকা কোনো ফাইলকে চালিয়ে অর্থাৎ প্লে করে আমরা মজা করে থাকি, অর্থাৎ এন্টারটেইন হয়ে থাকি। তাহলে ওটার ক্ষেত্রে কি ডাউনলোড করতে লাগছে না অনলাইনে? অফলাইনের ক্ষেত্রে কি ডাউনলোড করতে লাগছে? তাহলে আমরা যখন অনলাইন মাল্টিমিডিয়া করছি, অনলাইন মাল্টিমিডিয়াতে কিন্তু আমাদের এই ডাউনলোড করা বা এই ধরনের আপলোড করার কোনো কিছু ঝামেলা নেই। ঠিক আছে? অনলাইন মাল্টিমিডিয়াতে কোনো ডাউনলোড করার ঝামেলা টামেলা কিছু নেই, কিন্তু অফলাইন মাল্টিমিডিয়া যেটা আছে সেখানে কিন্তু আমাদের ডাউনলোড করা ব্যাপার আসছে, কারণ অফলাইনে কি হচ্ছে, ডাউনলোড করব তবে তো আমরা অফলাইনে শুনতে পাবো। ক্লিয়ার? বেশ। তো এই হচ্ছে অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্য। তাহলে আমাকে যদি ইংলিশে জিজ্ঞেস করে হোয়াট ইজ অনলাইন মাল্টিমিডিয়া, অনলাইন মাল্টিমিডিয়া ইজ আ category of multimedia that we can use for entertain using internet। ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা এই মাল্টিমিডিয়াটাকে ইউজ করে থাকি। অফলাইন মাল্টিমিডিয়া, আফটার ডাউনলোডিং any file like music or video, we can use these types of file to entertain. These types of multimedia is called offline multimedia। হ্যাঁ বলো। একদমই। সুলতানা, অফলাইন আর অনলাইনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা। হ্যাঁ স্যার। হুম। তো আমরা এবার অনলাইন মাল্টিমিডিয়াটা কিভাবে চালাবো সেটা দেখি। তাহলে অনলাইন মাল্টিমিডিয়ার মধ্যে আমি কি বললাম, গেমটা আমাদের কোনো কাজের না, অফিসিয়াল কোনো ক্ষেত্রে লাগে না, কারণ তুমি কোনো অফিসে গেলে তোমাকে বলবে না যে একটু গেম খেলে দেখাও, তোমাকে বলতে পারে যে একটু কোনো একটা ভিডিও প্লে করে দেখাও। কারণ তুমি যখন কোনো একটা অফিসে যাবে, যদি কোনো একটা অ্যাডভার্টাইজিং এর বিষয় থাকে, তখন তোমাকে তো ভিডিও ডাউনলোড করতে হবে, ফলে তোমাকে ভিডিও প্লে করার জিনিসটা জানতে হবে। বা তোমাকে কেউ একজন কিছু অনলাইনে কিছু পাঠালো, সাউন্ড বা মিউজিক, তোমাকে সেটা প্লে করতে হবে। ফলে অনলাইনে গান চালানো বা ভিডিও চালানো, এটা আমাদের শেখাটা জরুরি। অনলাইন হোক বা অফলাইন হোক, গেম খেলাটা আমাদের কিছু জরুরি না। গেম খেলাটা কি এমন? হ্যাঁ। তো অনলাইন মাল্টিমিডিয়া আমরা কি করে করব সেটা দেখি। তো ফার্স্ট আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে অনলাইনে গান চালানো। ঠিক আছে? তো তার জন্য আমরা স্টার্ট বাটনে ফার্স্ট লেফট ক্লিক করব, করে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করব। ওয়েব ব্রাউজার বলতে কি বুঝি?
না যেখান থেকে আমি সরাসরি নেট ইউজ করতে পারবো তাকে বলে ওয়েব ব্রাউজার। যেমন গুগল ক্রোম, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা দেখাচ্ছে, এই যে মাউস যেটার উপর মুভ করছি, হ্যাঁ, যাকে উইন্ডোজ এজ নামে আমরা চিনি, কিংবা মজিলা ফায়ারফক্স, হ্যাঁ, কিংবা ইউসি ব্রাউজার, ভিডমেট, হুম, এইগুলো তো সব কি ব্রাউজার, এখান থেকে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। তো এই ধরনের কোনো একটা ওয়েব ব্রাউজার আমরা ক্লিক করে ওপেন করব। তো আমরা এই ওপেন করে দিলাম। এবারে গিয়ে আমার যেটা করতে চাইছি সেখানে যাব। তো আমি ফার্স্ট কি বললাম, অনলাইন মিউজিক। তো আমি সেটা লিখবো, অনলাইন মিউজিক প্লে। তাহলে আমাকে কি লিখতে হবে, অনলাইন মিউজিক প্লে। লেখার পর বিভিন্ন ওয়েবসাইট আসছে, তুমি যে কোনো ওয়েবসাইট থেকে তুমি মিউজিক প্লে করতে পারো। আমি সাজেস্ট করব জিও সাভান থেকে করা, কারণ এটা ফ্রি। তো আমি ফার্স্টে জিও সাভান লেখা দেখবো, দেখে ওখানে লেফট ক্লিক করব। করার পর এখানে এই মিউজিকের সমস্ত লিস্ট চলে এসছে। এখান থেকে আমি যে গানটা চালাতে চাই তার নামটা উপরে গিয়ে সার্চ করব। তো আমি ধরো সার্চ করলাম রবীন্দ্রসঙ্গীত লিখে, তো রবীন্দ্রসঙ্গীত এসেছে। আমরা এর উপরে এবার মাউস দিয়ে লেফট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রবীন্দ্রসঙ্গীতের লিস্ট এসে গেছে। এবার এই লিস্ট থেকে তুমি যে গানটা চালাতে চাও সেই গানের উপরে গিয়ে এই ধরনের একটা চিহ্ন আসবে, এই যে গোল, আর মাঝখানে এই ত্রিভুজ, এই গোল আর ত্রিভুজের উপর গিয়ে লেফট ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই গানটা শুরু হয়ে গেল চলা। বোঝা গেছে? এই গানটাকে আমি আগিয়ে নিয়ে যাব কি করে, তার জন্য আমাকে এই যে নীল যে দাগটা যাচ্ছে এটাকে ধরে আগিয়ে নিয়ে গেলে হবে। গানকে আমি স্টপ করব কি করে, এই পজে লেফট ক্লিক করব। নেক্সট গান শুনবো কি করে, নেক্সট লেফট ক্লিক করব। আগের গানে ফিরে যাব কি করে, আগের অ্যারোতে লেফট ক্লিক করব। যদি মনে করো আমি এই একই গানটা 10 বার শুনতে চাই বা বারবার শুনতে চাই, তাহলে আমি রিপিট অপশনটা অন করে দেব। তাহলে একই গান বারবার বারবার বাজবে। যদি মনে হয় আমি এক গান বারবার শুনতে চাই না, আমি সব গান শুনবো এলোমেলো করে, তাহলে এই যে এলোমেলো মানে এই যে এই অপশনটাকে আমি অন করে দেবো। এটা করলে কি হবে, তোমার সব গান আগে পিছু হয়ে চলবে। ওকে। এবার তুমি যদি মনে করো আমার সাউন্ড কমাবো বা বাড়াবো, তার জন্য এইখান থেকে তুমি সাউন্ডটাকে কমাতে পারো বা বাড়াতে পারো। দু ধরনের সাউন্ড আমরা কন্ট্রোল করি। একটা হচ্ছে এই সাউন্ডটা, এই সাউন্ডটা, এটাকে বলা হয় সফটওয়্যার সাউন্ড। আর এক হচ্ছে এই নিচের সাউন্ডটা, এটাকে বলছে কম্পিউটার সাউন্ড। তোমাকে খেয়াল রাখতে হবে দুটো সাউন্ডই যেন ঠিকভাবে বাড়ানো থাকে, তবেই তুমি গানের আওয়াজ শুনতে পাবে। কি করে দুটো সাউন্ড বাড়াবো, এই সাউন্ডের উপর লেফট ক্লিক করলে এই সাউন্ডের অপশন আসছে, এখান থেকে আমি কমাতে বাড়াতে পারবো। আর নিচের সাউন্ডের উপর লেফট ক্লিক করলে নিচের সাউন্ডের অপশন আসছে, এখান থেকে তুমি কমাতে পারবে বাড়াতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল অনলাইনে গান। ভিডিও এবার করি। ভিডিও তো সবাই জানো, সব থেকে সোজা ভিডিও চালানোর প্ল্যাটফর্ম কি, ইউটিউব। তাহলে আমি উপরে গিয়ে লেফট ক্লিক করব, করে যা আসবে সব মুছে দেবো, কেটে দেবো ব্যাকস্পেস করে, দিয়ে লিখবো youtube.com। এই .com কথাটা অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু হবে না। যে youtube.com লিখবে সঙ্গে সঙ্গে তোমার এই গানের লিস্ট চলে আসলো। এখান থেকে তুমি যে গানটা শুনতে চাও তার উপর লেফট ক্লিক করবে। সেটা গান হতে পারে বা ভিডিও হতে পারে, তোমার এটা এখানে পর 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 প্লে হতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে তোমার ভিডিও। গানটা তো আমরা এক্ষুনি শুনলাম।
একটা হচ্ছে ভিডিও। তাহলে এইভাবে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে গান, একটা হচ্ছে ভিডিও। ভিডিওর কিছু শর্টকাট আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কি? স্পেস বার প্রেস করলে চলবে, স্পেস বার আবার প্রেস করলে ভিডিও বন্ধ হয়ে যাবে। আমি যদি স্পেস বার গান চলাও সময় আমি অ্যারো কি দিয়ে প্রেস করি তাহলে সাউন্ড কমবে, আমি যদি অ্যারো কি উপরের দিকে করি তাহলে সাউন্ড বাড়বে। ওই যে তীর চিহ্ন থাকে কিবোর্ডের, যে উপর নিচে ডান দিকে বাঁ দিকে চারটে যে তীর চিহ্ন থাকে, ওটা আমি উপরে করলে সাউন্ড বাড়বে, এখানে করলে সাউন্ড কমবে। আমি যদি এম এর উপর লেফট ক্লিক করি তাহলে আমার পুরো মিউট হয়ে যাবে। আবার এম এর উপর লেফট ক্লিক করলে আমার সাউন্ড আবার চলবে। আমি যদি এন এর উপর লেফট ক্লিক করি তাহলে আমাদের নেক্সট গান চলবে। যেহেতু আমি একটাই সিলেক্ট করেছি তাই জন্য নেক্সট গান যায়নি। যদি আমি দু তিনটে একসাথে সিলেক্ট করতাম তাহলে আমার এন করলে নেক্সট হতো, আর পি করলে প্রিভিয়াস হতো, আগের গানটা একদমই। এবার আমরা যেটা ফোনে করে থাকি, ডবল ট্যাপ করি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করে আগায়, সেটা আমাদের এই ডান দিকের অ্যারো কি অর্থাৎ রাইট সাইডের অ্যারো কি, ওই কিবোর্ডের যে তিন চারটে অ্যারো কি থাকে উপরে নিচে ডান দিক বাঁ দিক, উপরের আর নিচেরটা কিসের কাজে লাগে? সাউন্ড কমানো বাড়ানো। আর ডান দিকটা হচ্ছে এই যে এইটাকে আগায়, আর এইটা এইদিকে যায়। ক্লিয়ার? সুলতানা কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অনলাইন গেল। এবার আমরা আসছি অফলাইন মাল্টিমিডিয়া। তো অফলাইন মাল্টিমিডিয়ার জন্য আমাদের কি করলাম, সবার আগে গান বা ভিডিও ডাউনলোড থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা ডাউনলোড করে এই ফোল্ডারের ভিতর আমরা জমিয়ে রেখে দিয়েছি। তো এই ফোল্ডারটা আমার এখানে আছে, তুমি যদি মনে করো আমার কম্পিউটার অন্য জায়গায় আছে তুমি সেখানে যাও, যার কম্পিউটার যেখানে ফোল্ডারটা আছে সেটা খুঁজে নিতে হবে। যদি না থাকে তাহলে আগে ডাউনলোড করতে হবে, যদি ডাউনলোড করতে না পারি অন্য কম্পিউটার ডাউনলোড আছে সেখান থেকে নিতে হবে। যেভাবে হোক আমার কম্পিউটারকে থাকা চাই। তারপর সেখানে লেফট ক্লিক করে এন্টার মারবো, তাহলে আমাদের এই গানের ফোল্ডার ওপেন হয়ে গেল। যে গানটাকে তুমি চালাতে চাও তার উপর লেফট ক্লিক করে জাস্ট এন্টার মারবে, কিছু না, তাহলে তোমার গান চলা শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখানেও সেম সিস্টেম, স্পেস মারলে যা মানে ওখানে যা যা শিখেছো সব জায়গায় সেম, মাল্টিমিডিয়া সব একই সিস্টেম। যেখানে যত মাল্টিমিডিয়া এই কিবোর্ডের কন্ট্রোল সব জায়গায় একই। তাই জন্য কিবোর্ডের কন্ট্রোলটা মনে রাখা গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে আর আসেও। ঠিক আছে? তাহলে জিনিসটা শেখা হয়ে গেল। এবার কম্পিউটারে গান চালিয়ে বসে থাকবে, ঠিক আছে, গান শুনবে আর কাজ করবে। তো এই হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া গেল, হচ্ছে তোমার কি বলে অফলাইন মাল্টিমিডিয়ার মিউজিক গেল। ভিডিওটা করার জন্য আমাদের ভিডিও রেকর্ডেড থাকতে হবে। তো আমি দেখি আমার কম্পিউটারে কোনো ভিডিও রেকর্ড আছে কিনা। সেটা কোথায় পাবো? দিস পিসির মধ্যে। দিস পিসির মধ্যে গিয়ে আমি এই যে ভিডিও বলে লেখা আছে যে ভিডিও, এখানে গেলাম, দেখাচ্ছে এখানে ভিডিও আছে। তো স্ক্রিন রেকর্ডিং ভিডিও এটাই চালাই আপাতত। তো ভিডিও যে ডাবল ক্লিক করলে এই ভিডিও প্লে হচ্ছে। এটা যদি তুমি মনে করো আমি গানের ভিডিও চালাবো, আমি ভিডিওর উপর টাচ করবো, ওটা গানের ভিডিও, টাচ করলে বরুণ ধাওয়ান এসে নাচানাচি করবে, তাহলে গানের ভিডিও হলে নাচবি। অরিজিৎ সিং এর ভিডিও যদি থাকে তাহলে ডাবল ক্লিক করলে অরিজিৎ সিং এসে গান করবে, দেখতে পাবো, এন্টারটেন হবো, মজা পাবো। এই তো, আর কিছু না। জাস্ট ভিডিও ডাবল ক্লিক করেও করতে পারি বা এন্টার মেরেও চালাতে পারি। মিউজিকও সেম, ডাবল ক্লিক করেও চালাতে পারি বা এন্টার মেরেও দেখতে পারি। তাহলে এই হলো আমাদের অনলাইন এবং অফলাইন মাল্টিমিডিয়া। এবার বলো মাল্টিমিডিয়াতে কার কি সমস্যা আছে? তোমাদের কারোর কোনো প্রশ্ন? ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে, ভিডিও আমি তো দিয়ে দেবো লিঙ্ক, দেখবে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, সুলতানার কোনো সমস্যা, কোনো কোয়ারিজ আছে?
না স্যার। বেশ, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ভিডিওটা এটা সেভ আচ্ছা, করে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে পরে। ঠিক আছে স্যার। হুম, হ্যাঁ। চলো তাহলে তুমি কলটা এখানে কাটলাম। হ্যাঁ। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ। বেশ।